হ্যাঁ, ডাক্তার ফারিয়া দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, স্যার চেঞ্জ হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি। তো আসসালামু আলাইকুম। যারা শুনছেন বা লাইভে দেখছেন, প্রথমেই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ধন্যবাদ। আজকে এই সময় উপযোগী একদম রোজা মাসে ডায়াবেটিস ইন হোলি রমাদান আপডেটেড 2024। তো আমাদের সবাই আত্মীয় স্বজনের অনেকেই দেখা যাবে যে ডায়াবেটিস আছে, এবং আমরা যা চিকিৎসক, স্পেশালি যা এন্ডোক্রাইনোলজিস্ট, তারা রোজার আগে অনেক সময় ওভারলোডেড থাকি যেহেতু পেশেন্ট লোড রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস এন্ড অ্যাডজাস্টমেন্ট অফ অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন ডিউরিং দ্য হোলি মান্থ অফ রমাদান। তো আজকে আমার প্রেজেন্টেশনে জাস্ট প্র্যাকটিক্যাল আমাদের যেটুকু দরকার, আমাদের একটা পেশেন্টকে কাউন্সেলিং, এডুকেশন, মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট ফর দ্য সেফ ফাস্টিং, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি ডাক্তার এম সাইফুদ্দিন, আমি অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ, এবং সায়েন্টিফিক সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আমার প্রেজেন্টেশন হবে আনুমানিক 35 to 40 মিনিটস। ওকে, আজকে আমি আপনাদের বলবো কেন ডায়াবেটিক পেশেন্ট ফার্স্ট ডুরিং রমাদান, একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা, হাউ টু ডু এ রোজা রাখার ঝুঁকি কতটুকু এবং কিভাবে আমরা সেটা অ্যাসেসমেন্ট করব, আমরা ডায়েট মডিফিকেশন কিভাবে করব, আমরা এক্সারসাইজ ক্ষেত্রে পেশেন্টকে কি ধরনের অ্যাডভাইস আমরা দেব, হাউ উইল অ্যাডজাস্ট দ্য ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, আমরা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট আমরা রোজার সময় কিভাবে করব, আমরা কিভাবে সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার করব, ম্যানেজমেন্ট ইন স্পেশাল গ্রুপস ডিউরিং দ্য হোলি মান্থ অফ রমাদান, when to break the fast, কখন রোগী রোজা ভেঙে ফেলতে হবে, এবং some take home message. So these are all the information I'll give you in next around half an hour. So fasting during Ramadan is one of the 5 pillars of the Islam. ইসলামের যে 5টা স্তম্ভ, তার মধ্যে Ramadan one of the important pillar. Ramadan is deeply spiritual time where Muslim devote themselves to their faith. এটা একটা বিশ্বাস জায়গা, and participation and rewards for the good deeds are highest during the Ramadan. রোজা মাসে ভালো কাজ এবং তার প্রতিদান সবচেয়ে বেশি, এবং সারা পৃথিবীতে প্রায় 116 মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা রাখছে। And with recent advancement give opportunity to have a normal or near normal, আমাদের চিকিৎসা ব্যবস্থা ততটুকুই উন্নতি হয়েছে, যার ফলে একজন ডায়াবেটিস রোগীও কিন্তু নর্মাল অথবা নিয়ার নর্মাল লাইফ মেনটেন করতে পারবে। সুতরাং দিস রমাদান ইজ ভেরি স্পেশাল স্পিরিচুয়াল এবং টাইমস ফর দ্য গুড ডিডস এন্ড পার্টিসিপেশন অফ সোলস এন্ড হার্ট। তো এখানে আমি সূরা বাকারা একটা আয়াত দেখাচ্ছি, সূরা বাকারা পারা 2 আয়াত 185। রমজান মাস যে মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, যাতে সকল মানুষের জন্য রয়েছে হেদায়েত, সৎপথ প্রদর্শন ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি বর্ণনা। কাজেই তোমাদের মধ্যে যে কেহ এই মাস পাবে সেই জন্য রোজা রাখে, আর কেউ যদি রোগী বা ভ্রমণরত অবস্থায় থাকে তবে সে অন্য সময় এই দিনগুলো রোজা রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দেওয়ার ইচ্ছে করেন, তোমাদের জন্য কঠিন কিছু করার ইচ্ছে করেন না, যেন তোমরা পূর্ণ সংখ্যক দিনগুলি রোজা রাখতে পারো এবং মহান আল্লাহ পাকে বরত্ব ঘোষণা করতে পারো। যে হেদায়েত আল্লাহ তোমাদের প্রদান করেছেন তার কারণে তোমরা অবশ্যই তার শুকরিয়া জ্ঞাপন করবে। এখানে একটা ইনফরমেশন ভেরি ক্লিয়ার, যদি কেউ যদি if the person is sick or if the person is traveling, he is or she is exempted from the fasting, সে অন্য সময় রোজা রাখবে। So this has been taken from Surah Baqarah ayat 185. So importance of Ramadan. Ramadan is the holy month of fasting. It disciplines the body of mind. আমাদের শরীর এবং মনকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে, associated with the improvement of both physical and mental well-being. আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে সেই সময়, এবং স্পিরিচুয়াল বেনিফিট, আমাদের আধ্যাত্মিক বেনিফিট, গুড ডিডস, ভালো কাজ করার অনেক সুযোগ, সোশ্যাল বেনিফিট, এই যে আমি এখানে ক্লাস নিচ্ছি আপনারা শিখছেন, দিস ইজ মাই সোশ্যাল বেনিফিট, মেন্টাল ওয়েলবিং, এই যে আমি পড়াচ্ছি আমার ভালো লাগছে। সো এই Ramadan is a time where by keeping fasting you can get all the benefits that has been shown here. So potential physical benefit of fasting, আমরা কি কি ফিজিক্যাল বেনিফিট পাবো? এক হচ্ছে রোজা রাখলে help to lose the excess body weight. Fasting improves metabolic function, improve HbA1c, cholesterol এবং ব্লাড প্রেশার লেভেল, এবং যাতে ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাদের ফ্যাটি লিভার ডিজিজে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফ্লাশ আউট টক্সিন এবং স্ট্রেংথেন ইমিউন সিস্টেম। সুতরাং রোজা রাখলে দেয়ার আর অল দ্য বেনিফিট উইল গেট বাই ফাস্টিং, এবং ইট ফ্লাশ আউট আওয়ার বডি টক্সিন এন্ড ইট স্ট্রেংথেন আওয়ার ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করছে বাই কিপিং ফাস্টিং।
রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ফাস্টিং, সুতরাং এক হচ্ছে রোজা রাখলে আমাদের কি কি ঝুঁকি থাকছে। এক হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকছে, যখন আমাদের ব্লাড সুগার 3.9 নিচে নেমে যায় সেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলছি। হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি থাকছে যখন ব্লাড সুগার মোর দেন 16.7 হচ্ছে, সেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলছি। এবং এইসব ক্ষেত্রে আমরা সাধারণত রোজা ভেঙে ফেলতে বলি। পেশেন্ট যেহেতু লম্বা সময় না খেয়ে থাকছে, সুতরাং সেখানে ডিহাইড্রেশন এবং থ্রম্বোসিসের কিছুটা ঝুঁকি থাকছে। এবং অনেক পেশেন্টই আমরা পাই যার ডায়াবেটিসের জন্য ওষুধ বা ইনসুলিন রোজা আগেই বন্ধ করে দিচ্ছে, যে রোজা মাসে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু সত্যিকারে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস 25, 30, 35 অনেক বেশি হয়ে ইমার্জেন্সি নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস বলছি। সুতরাং এখানে চারটা রিস্ক আমি আপনাদের বললাম, একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, একটা হচ্ছে ডিহাইড্রেশন এন্ড থ্রম্বোসিস, আর একটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস। এবং সামার ফাস্টিং, যেখানে দেখা যাচ্ছে 20 ঘন্টা বেশি রোজা রাখতে হচ্ছে, and hot humid condition that are associated with high risk of all of these. সো একজন মানুষ যখন রোজা রাখার নিয়ত নিয়ে আমাদের কাছে পরামর্শ নিতে আসবে, আমি তাকে কিভাবে প্রি রমাদান স্কোর করবো। তো ফর রিস্ক স্ট্রাটিফিকেশন এট ফার্স্ট উই মাস্ট কোয়ান্টিফাই দ্য রিস্ক বাই কনসিডারিং দ্য ফলোইং ফ্যাক্টর। আমি কিছু ফ্যাক্টর বিবেচনা করবো। এক হচ্ছে রোগী কি ধরনের ডায়াবেটিস, ওয়েদার ইট ইস টাইপ 1 অর টাইপ 2, পেশেন্ট ডায়াবেটিসে কি ধরনের মেডিকেশন পাচ্ছে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কতটুকু, পেশেন্টের কোনো কমপ্লিকেশন বা কোমরবিডিটি আছে কিনা, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি বা অন্য কোনো লিভার ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা, ইন্ডিভিজুয়াল সোশ্যাল এন্ড ওয়ার্ক সার্কামস্টেন্স, পেশেন্টের বাসায় কে থাকছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে, সেটা ট্যাকল করার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন, এবং প্রিভিয়াস রমাদান এক্সপিরিয়েন্স। রোগীদের আমরা সবসময় জিজ্ঞেস করি যে গত বছর রোজা রাখতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা। এটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের একটা রিস্ক স্কোরিং কার্ড, এটাকে আমরা দা অ্যালায়েন্স বলছি, ডায়াবেটিস এন্ড রমাদান অ্যালায়েন্স। এখানে দেখেন ডায়াবেটিস টাইপস এন্ড ডিউরেশন, টাইপ 1 হয়ে 1 পয়েন্ট, টাইপ 2 হয়ে 0 পয়েন্ট, ডিউরেশন অফ ডায়াবেটিস কতদিন পর্যন্ত ডায়াবেটিস, সেটার উপর আমরা পয়েন্ট দিচ্ছি, প্রেজেন্স অফ হাইপোগ্লাইসেমিয়া, লেভেল অফ গ্লাইসেমিক কন্ট্রোল, লেভেল অফ ট্রিটমেন্ট, সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার, অ্যাকিউট কমপ্লিকেশন, তারপরে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, রেনাল কমপ্লিকেশন, প্রেগনেন্সি কিনা, এখানে দেখেন প্রেগনেন্সি বাট ব্লাড সুগার নট উইদিন টার্গেট, সেটা একাই স্কোর হচ্ছে 6.5, সুতরাং ঝুঁকি অনেক বেশি। প্রেগনেন্সি উইদিন টার্গেট হয়ে সেটা 3.5। সো দেওয়া ভেরিয়াস ফ্যাক্টরস, প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা এখানে পয়েন্ট দিয়ে দিয়ে যোগ করে আমরা বের করার চেষ্টা করবো যে আসলে পেশেন্টের রোজা রাখলে রোগীর ঝুঁকি কেমন। বলা আছে মোট স্কোর যদি 0 থেকে 3 হয় তার মানে ফাস্টিং ইজ সেফ। যদি স্কোর 3.5 to 6 হয় তার মধ্যে আপনি মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে দিবেন এবং পেশেন্টকে এডুকেশন দিবেন এবং পেশেন্টের ব্লাড সুগার মনিটরিং করবেন, পেশেন্ট ক্যান ফাস্ট। হাই রিস্ক যদি হয়, যদি স্কোর যদি মোর দেন 6 হয়, ইউ শুড অ্যাডভাইস এগেনস্ট ফাস্টিং, রোজা রাখা আপনার জন্য উচিত হবে না। এখানে আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করে রাখি, সেটা হচ্ছে রোগীকে আমরা শুধুমাত্র একটা সাজেশনই দিতে পারি, কিন্তু রোগী রোজা রাখবে কি রাখবে না সেটা তো একান্ত সিদ্ধান্ত। আমি সাধারণত আমার রোগীদের বলি, দেখেন আপনার জন্য রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, রোজা না রাখাটাই আপনার জন্য সবচেয়ে ভালো কাজ হয়। কিন্তু রোগী আপনি কি বলেন, তখন রোগী যদি বলে যে না স্যার আমি রোজা রাখতে চাই, তখন ইউ শুড রেসপেক্ট দ্য উইশ অফ দ্য পেশেন্ট, কারণ এখানে মেডিকেল এবং রিলিজিয়াস ফ্যাক্টর যেহেতু ইনভলভ, ইউ শুড বি কনসার্ন অ্যাবাউট দ্য উইশ অফ দ্য পেশেন্ট। তো প্রি রমাদান ডায়াবেটিস এডুকেশনে কিছু কম্পোনেন্ট আছে, আমরা রিস্ক কোয়ান্টিফিকেশন এটা আমরা নিজে করবো, ব্লাড সুগার মনিটরিং নিয়ে পেশেন্টকে কিছু অ্যাডভাইস দেবো, খাবার দাবার এবং ডায়েটারি কিছু অ্যাডভাইস দেবো, এক্সারসাইজ নিয়ে আমরা কিছু অ্যাডভাইস দেবো, মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট আমরা নিজেই করে দেবো, এন্ড হোয়েন টু ব্রেক দ্য ফাস্ট, এবং কখন রোজা ভাঙতে হবে সেটা আমি পেশেন্টদের বলবো অবশ্যই। টার্গেট অফ রমাদান ফোকাস ডায়াবেটিক এডুকেশন, আমরা হেলথ কেয়ার প্রফেশনালদের এডুকেট করবো। এই যেমন আমি আপনাদের সাথে নলেজ শেয়ার করছি যে what to do during the holy month of Ramadan. People with ডায়াবেটিস রোগী যখন আমাদের কাছে আসবে, আমরা তাকে এডুকেট করার চেষ্টা করব, এবং সাধারণ মানুষকে এডুকেট করার জন্য আমরা টিভিতে প্রোগ্রাম করছি, পত্রিকাতে আলোচনা করছি। দিস উই অল ডু আওয়ার টার্গেট পিপল কনসিডারিং রমাদান ফোকাসড ডায়াবেটিক এডুকেশন। ইন্ডিভিজুয়ালাইজেশন, এখানে খেয়াল করেন কেয়ার মাস্ট বি ইন্ডিভিজুয়ালাইজড। প্রত্যেকটা রোগী ডায়াবেটিসের চিকিৎসা আলাদা হবে, একজনের সাথে আরেকজনের চিকিৎসা মিলবে না, কারণ প্রত্যেকটা পেশেন্টের প্রোফাইল এবং কোমরবিডিটি এন্ড report will be different from other person. Safety of fasting is the paramount. সুতরাং সেফলি সে রোজা রাখতে পারছে কিনা এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Various elements should be considered when quantifying the risk of suspension. আমি ইতিমধ্যে আপনাকে বক্স দেখিয়েছি যে বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে আমরা একটা রোগীর ঝুঁকি ক্যালকুলেট করার চেষ্টা করি। রিস্ক কোয়ান্টিফিকেশন মাস্ট বি ক্যারিড আউট অন ইন্ডিভিজুয়াল বেসিস। প্রত্যেকটা রোগীর ঝুঁকি আলাদা আলাদা করে আমরা খুঁজে বের করবো,
and the care must be given personalized according to patient specific circumstances. পেশেন্টের ব্লাড সুগার প্রোফাইল কেমন থাকছে, পেশেন্ট গত রোজা এক্সপেরিয়েন্স কেমন, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কেমন আছে, কোমরবিডিটি কেমন, পেশেন্টের ইমার্জেন্সি ট্যাকল করার মতো বাসায় লোকজন আছে কিনা, সবকিছু বিবেচনা করি আমরা একটা পেশেন্টের ট্রিটমেন্ট ঠিক করবো। ডায়েট নিয়ে আমাদের কিছু প্রিন্সিপাল অফ ডায়েট ডিউরিং দ্য হোলি মান্থ অফ রমাদান, দ্য কনজাম্পশন অফ আনইউজুয়ালি লার্জ মিডিয়াট ইফতার হুইচ রেজাল্ট ইন সিভিয়ার পোস্টনাটাল হাইপোগ্লাইসেমিয়া ওয়েট গেইন। সাধারণত দেখা যাচ্ছে আমাদের দেশে ইফতারিতে মানুষ অনেক বেশি খাচ্ছে, যার ফলে পেশেন্টের পোস্টনাটাল ব্লাড সুগার বাড়ছে এবং ওয়েট বাড়ছে। The consumption of significant amount of highly processed carbs and sugar at iftar and between iftar and suhoor may also cause severe hypoglycemia. আমরা ইফতারিতে অনেক হাইলি লোডেড কার্বোহাইড্রেট এবং সুগার কন্টেনিং ফুড খাচ্ছি, যাতে আমাদের ব্লাড সুগার অনেক বাড়ছে। ইটিং ডেজার্ট লোডেড উইথ সুগার, মিষ্টি জাতীয় খাবার আমাদের দেশে যেহেতু বহুল প্রচলিত, এবং আমি আমার স্টুডেন্টদের অনেক সময় বলি যে আমাদের দেশে মায়েরা স্বাদ এবং মিষ্টি দুটো আমরা সমার্থক করে ফেলছি। যে জিনিসটাই মিষ্টি সেটাকে আমরা বলছি যে দিস ইজ, এটা স্বাদ বেশি, সুতরাং সেখান থেকে আসলে আমাদের ব্রেন সেট হয়ে গেছে যে ভালো জিনিস যেটা সুস্বাদু সেটা অবশ্যই মিষ্টি হতে হবে। সো ইটিং ডেজার্ট লোডেড উইথ সুগার, ডেজার্টে অনেক সুগার লোড থাকছে, যার ফলে পেশেন্টের প্রলং পিরিয়ড অফ পোস্টনাটাল হাইপোগ্লাইসেমিয়া থাকছে। The consumption of large portion and frequently eating snacks between two main meals, which again contribute to extended period of hypoglycemia. পেশেন্ট ইফতারের সময় খাচ্ছে, তারাবির নামাজের আগে খাচ্ছে, তারাবির নামাজ পড়ে এসে খাচ্ছে, রাতে ঘুমানোর আগে খাচ্ছে, সেহরিতে খাচ্ছে, এই যে frequent snackings and meals, this may contribute to extended period of hypoglycemia. The consumption of large portion of high glycemic index carbs, আমরা সাধারণত প্রসেসড এবং সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছি, যেটাতে ব্লাড সুগার অনেক বেশি বাড়ছে। বিভিন্ন ধরনের ভাজা পোড়া আমরা বেশি খাচ্ছি, যেটা আনহেলদি, যেখানে ট্রান্সফ্যাট অনেক বেশি থাকছে। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই যে তেলে যে ভাজি করছেন, যে আপনি তেল প্রত্যেকদিন চেঞ্জ করছেন কিনা। সে বললো স্যার প্রতিদিন আমি 200 থেকে 300 ml তেল এখানে যোগ করছি, তো এবং আমি কখনোই তেল চেঞ্জ করি না। তার মানে আজকে যে তেলটা বার্ন হচ্ছে, হয়তো এমনও হতে পারে এই তেলের একটা পার্ট হয়তো 3 মাস 4 মাস আগের দেওয়া, যেটা মাল্টিপল টাইমস বার্ন হয়ে, এবং একটা জিনিস মনে রাখবেন, তেল যত বেশি বার্ন হবে ততই ট্রান্স ফ্যাট বেশি তৈরি হবে, দ্যাট আর স্যাচুরেটেড ফ্যাট বেশি তৈরি হবে, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিকেন্ট proportion of heart disease and stroke. So this is Ramadan nutrition plate. এখানে দেখেন এটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের গাইডলাইন থেকে আমি নিয়েছি। প্রতিদিন একজন মানুষকে যে খাবার দেওয়া হচ্ছে প্রতি বেলায় সেখানে 2 চামচ তেল থাকতে হবে, 1 কাপ ভেজিটেবলস থাকতে হবে, কিছু লিন প্রোটিন অথবা মাছ মাংস থাকতে হবে, হোল গ্রেন অথবা রাইস থাকতে হবে, এবং কিছু লেন্টিলস বা ডাল থাকতে হবে, এবং কিছুটা আপনি 1 slice of fruit থাকবে, এবং 2 glass of water থাকবে। এটাকে আমরা বলছি রমাদান নিউট্রিশন প্লেট। সো দিস আর দ্য 3 we should follow in our home, also advice regarding our patient, but বাস্তবতা is totally different. So what's happened at Bangladesh? So this is typical Bangladeshi iftar. You can see here these are the common scenario and tradition of our country associated with the very high rise of blood sugar levels. So these are some traditional foods are available. People travel from long here to come and collect this kind of food, so which are associated with significant amount of hypoglycemia and uncontrolled blood sugar and weight gain. আমরা যে ডায়েট প্ল্যান রোগীকে সাজেস্ট করবো, সেখানে আমরা রোগীকে বলবো যে আপনার সেহরি খেতে হবে একদম শেষ সময়ের কাছে। আমি সাধারণত রোগীদের বলি 4:20 যদি সেহরি শেষ সময় হয়, আপনি তার 20 থেকে 30 মিনিট আগে খাওয়া শুরু করবেন, তাও আগে নয়। কারণ হচ্ছে, এবং যারা ডায়াবেটিসের রোগী যারা রোজা রাখছে, রাতে খাওয়া এবং সেহরি এটা কিন্তু একদম মাস্ট, কখনোই মিস করা যাবে না। সেহরি না খেয়ে রোজা রাখাটা absolutely risky and associated with the more chances of the hypoglycemia. এটা আমরা পেশেন্টকে সবসময় ডিসকাস করবো, এবং আমরা পেশেন্টের যে ডায়েট সেটা শুড বি হেলদি এবং ব্যালেন্সড, এবং আমরা পেশেন্টকে হেলদি এবং ব্যালেন্সড ডায়েট সাজেস্ট করবো, যেটা রমাদানের আগে সে খাচ্ছিল। ইনজেকশন অফ ফুড কন্টেনিং কমপ্লেক্স কার্বোহাইড্রেট দ্যাট ডিলে ইন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন আর গুড চয়েস ফর সেহরি। সুতরাং সেহরিতে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার চেষ্টা করবো, যেটা ডাইজেশন এবং অ্যাবজর্পশনটা স্লোলি হবে এবং প্রসেস ভেরি স্লো রাইজ অফ ব্লাড সুগার। কিন্তু ইফতারিতে আপনি কিছুটা মোর সিম্পল কার্বোহাইড্রেট খেতে পারেন। Plenty of fluid after iftar to avoid dehydration. সুতরাং ইফতারের পর এবং নন ফাস্টিং পিরিয়ডে আমরা একটু বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবো, যাতে ডিহাইড্রেশন না হয়। রাতের খাবার কখনোই মিস করা যাবে না, সেহরিও কখনো মিস করা যাবে না, এবং সেহরি না খেয়ে রোজা রাখাটা আমরা সবসময় ডিসকারেজ করবো। মিষ্টি জাতীয় খাবার যেমন জিলাপি, সুইট এবং ফ্রাইড ফুড যেমন ফ্রাইড কাবাব, পাকোড়া, পুরি, পরোটা, উই শুড ডিসকারেজ ডিউরিং দ্য হোলি মান্থ অফ রমাদান। অল্প খাওয়া যাবে, বেশি পরিমাণে খাওয়া যাবে না। এখানে বাংলায় আমরা অনেক সময় পেশেন্টদের দিয়ে দিচ্ছি সেহরির খাবার সেহরি শেষ সময় অল্প কিছুক্ষণ আগে খাবেন, যেটা আমি একটু আগে বললাম। ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি বা চর্বি জাতীয় খাবার গ্রহণ না করা, এটা আমি বললাম।
এবং নন ফাস্টিং পিরিয়ডে প্রচুর পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। খেজুর খেলে 1 থেকে 2টা খেজুর খেতে পারবে। ফলমূল, শাকসবজি, ডাল, টক দই তালিকাভুক্ত করতে পারেন। ডাবের পানি ইজ দ্য বেস্ট। যেসব পেশেন্ট একটু আর্টিফিশিয়াল সুইটেনার পছন্দ করে, যেমন জেউকেল বা এই ধরনের জিনিস, আমি রোগীদের বলি সাধারণত পার ডে 1 থেকে 2টা আপনি খেতে পারবেন, তার চেয়ে বেশি না খাওয়াই হোক, বিকজ আর্টিফিশিয়াল সুইটেনার কিন্তু ব্লাড সুগার আনকন্ট্রোল এবং ওয়েট গেইনের সাথে অ্যাসোসিয়েটেড। ভাজা পোড়া খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, পুই, পরোটা, কাবাব এগুলো খেতে পারবে অল্প পরিমাণে। খাদ্য ক্যালোরি ঠিক করে রোগী রোজার আগে যত কিলো ক্যালোরি খাইতো, রোজার সময় কিন্তু ঠিক তত কিলো ক্যালোরি পেশেন্টকে আমাদের দিতে হবে। শুধুমাত্র রোজার টাইমিং এবং কম্পোজিশনটা কিছুটা হয়তো চেঞ্জ হবে। তো এটা আমি নিয়েছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে গাইডলাইন সেখান থেকে। এখানে দেখেন, দিস আর দ্য এক্সচেঞ্জ অফ ফুড ইউ ক্যান মেক এক্সচেঞ্জ অফ ফুড ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। এবং আমরা রোগীদের একটা ক্যালোরি হিসাব করে দিয়ে দিই, 1200 কিলো ক্যালোরি, 1400, 1600, 1800, এখানে 1 কিলো ক্যালোরি পড়ি, তাই আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। ইফতারে আপনি ডাবের পানি খেতে পারেন, ইসবগুলের ভুসি খেতে পারেন, টক ফলের শরবত খেতে পারেন। আমি সাধারণত আমার রোগীদের সবসময় ডাবের পানি খেতে বলি, কারণ টক ফল বলেন আর লেবু ইসবগুলের ভুসি বলেন, এটাতে আমাদের মায়েদের চিনি মিশানোর টেন্ডেন্সি সবচেয়ে বেশি। ডাবের পানিতে আশা করা যায় যে হয়তো কিছু মিশাবে না, সুতরাং আমি সবসময় ডাবের পানি খেতে বলি। খেজুর খেতে পারি 1 থেকে 2টা, মুড়ি, পপকর্ন, খই এগুলো খেতে পারেন, আমাদের দেশে যদিও মুড়ি জনপ্রিয়, 1 কাপ পরিমাণ খেতে পারেন। পেঁয়াজু, বেগুনি, চপ, কাবাব 1 থেকে 2টা খাওয়া যেতে পারে। ছোলা, চটপটি, ঘুগনি, হালিম ½ কাপ থেকে 1 কাপ খেতে পারে। টক দই, লাচ্ছি খেতে পারেন চিনি ছাড়া। সালাদ এবং টক ফল খেতে পারেন। সন্ধ্যা হাতে রুটি অথবা ভাত, মাছ, মুরগি অথবা ডিম, ডাল অথবা দুধ, সবজি, শাক, সালাদ এবং লেবু। সেহরিতে রুটি খাওয়া যেতে পারে অথবা ভাত খাওয়া যেতে পারে, মাছ, মুরগি, ডিম, ডাল, দুধ, সবজি এবং লেবু। আমি অনেক সময় রুগীদের বোঝার সময় যদি যারা ভাত খেতে চায় তাদেরকে আমি বলি যে ঠিক আছে ভাত খান, কিন্তু পরিমাণের দিকে একটু খেয়াল রাখবেন। 1600 কিলো ক্যালোরি এরকম আপনার ঠিক একই ধরনের চার্ট, পরিমাণে একটু বেশি, 1800 কিলো ক্যালোরি, 2000 কিলো ক্যালোরি। সো পেশেন্টের আমরা যতটুকু কিলো ক্যালোরি পেশেন্ট রোজার আগে খাইতো, আমরা রোজার সময় আমরা সেই কিলো ক্যালোরিটা দেবো, বাট দ্য কম্পোজিশন এন্ড ডায়েট কম্পোজিশন উইল বি চেঞ্জ। এক্সারসাইজের ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো, এক হচ্ছে নর্মাল লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে, সারাদিন শুয়ে থাকা যাবে না রোজা রাখছে যেহেতু। এক্সারসাইজ এন্ড এক্সেসিভ ফিজিক্যালিটি ডিউরিং ডে টাইম শুড বি অ্যাভয়েডেড, পার্টিকুলারলি এট দ্য লেট ইভিনিং। বিকালের দিকে কখনোই ব্যায়াম বা ভারী অ্যাক্টিভিটি করা যাবে না। এই গত সপ্তাহে একজন রোগী, আমি চেম্বার করছিলাম ল্যাবেটে, তো ইমার্জেন্সি থেকে ফোন করলো যে স্যার একজন রোগী এসেছে, আমি একটু ইমার্জেন্সি দেখতে হবে। তো আসলে পেশেন্ট ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া। কি জন্য হাইপোগ্লাইসেমিয়া হলো? পেশেন্ট ফেসবুকে দেখেছে যে রোজার সময় বিকালে ইফতার আগে নাকি হেভি এক্সারসাইজ করতে হবে, এটাতে ওয়েট রিডাকশন হবে, নানান বেনিফিট। পেশেন্ট গোন ইনটু হেভি এক্সারসাইজ এন্ড ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া, এটা কখনোই করা যাবে না। এক্সারসাইজ যদি করতে হয়, আমরা রোগীদের সাধারণত একটু হাঁটতে বলি, সেটা ইফতারের 2 ঘন্টা পর আপনি হাঁটতে পারেন, এবং আমরা যে তারাবির নামাজ পড়ছি সেটাকে আপনি ডেইলি এক্সারসাইজ প্রোগ্রামে একটা কম্পোনেন্ট হিসেবে ধরতে পারেন। মুখে ওষুধ কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনার ডে টু ডে লাইফে খুব কাজে লাগবে। ম্যাটফর্মিনের টোটাল ডেইলি ডোজটা চেঞ্জ হবে না। একবেলা যদি কোনো পেশেন্ট ম্যাটফর্মিন খেয়ে থাকে সেটাকে আমরা ইফতারিতে দেবো। 2 বেলা খেয়ে থাকলে আমরা ইফতার এবং সেহরিতে দেবো। 3 বেলা যদি খেয়ে থাকে, সুতরাং 2/3 দেবো আমি ইফতারে, 1/3 দেবো সেহরিতে। কোনো পেশেন্ট যদি 500 করে 3 বেলা পেয়ে থাকে, 1000 দেবো হচ্ছে ইফতারে, আর 500 দেবো আমরা সেহরিতে। প্রলং রিলিজ প্রিপারেশন পেয়ে থাকলে আমরা সেটা সাধারণত ইফতারিতে দিই। সুতরাং এখানে দেখছেন ম্যাটফর্মিনের টোটাল ডোজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। 1 বেলা খেলে আমরা ইফতারি দিচ্ছি, 2 বেলা খেলে ইফতার সেহরি, 3 বেলা খেলে 2/3 দিচ্ছি ইফতারে, 1/3 দিচ্ছি সেহরিতে। সালফোনাইলা যেগুলো সকালে খালি পেটে নাস্তার ½ ঘন্টা খেতে হয়, এগুলোতে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি। ডায়াবেটিসের 2 ধরনের মেডিকেশন হাইপোগ্লাইসেমিয়া করে, একটা হচ্ছে সালফোনাইলা এবং আরেকটা হচ্ছে ইনসুলিন। নিউয়ার সালফোনাইলা যেগুলো, যেমন গ্লিক অ্যাসাইড এমআর, গ্লিক অ্যাসাইড যেমন আপনি ডাইমেরল বা কমপ্লিট এইসব বিভিন্ন নামে পাওয়া যায়। গ্লিক অ্যাসাইড এমআর, এমআরএল, সরি, গ্লিক অ্যাসাইড এমআর হচ্ছে আপনার ডাইমেরল এমআর, ডায়ামাইক্রোন এমআর, বা কমপ্লিট এক্সা, বা কনসুকন এমআর, এই ধরনের নামে পাওয়া যাচ্ছে। গ্লিমিপাইরেটটা এমআরএল অথবা সেকটিন বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। কিন্তু গ্লিভেনক্লামাইড বলছে, যেমন যেটা ডাইবেনল নামে পাওয়া যায়, যেটা ডিউরেশন অফ অ্যাকশন ইজ প্রলংড, ইট শুড নট বি ইউজড ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। রোগী যদি 1 বেলা খেয়ে থাকে সেটা আমরা ইফতারিতে দেবো। 2 বেলা খেয়ে থাকলে সকালের ডোজটা দেবো ইফতারিতে, রাতের ডোজটা সেহরিতে অর্ধেক করে দেবো। সুতরাং এটা আপনারা বুঝতেই পারছেন যে আমরা সেহরিতে হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন কিছুটা কার্টেল করে দেবো, যেহেতু পেশেন্ট সারাদিন না খেয়ে থাকবে, যাতে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ না করে। সুতরাং 1 বেলা খেলে আমরা ইফতারিতে দেবো, 2 বেলা খেলে সকালের ডোজটা দেবো ইফতারিতে, রাতের ডোজটা আমরা সেহরিতে দেবো। এখানে একটা কথা বলে রাখি, রোগীরা এসে আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার, আমাকে সালফোনের যেটা আমি নাস্তা ½ ঘন্টা আগে সবসময় খাচ্ছি, রোজার সময় ইফতারিতে আমি কখন খাবো? আমি রোগীদের বলি, আপনি পানি খেয়ে যে রোজা ভাঙবেন, ওই পানির সাথে খেয়ে ফেলবেন এবং সাথে সাথে ইফতার করে ফেলবেন, 1 মিনিট অপেক্ষা করা যাবে না। সুতরাং
পানি খেয়ে যে রোজা ভাঙছেন ওই পানির সাথে খাবেন এবং সাথে সাথে ইফতার করে ফেলবেন, 1 মিনিট অপেক্ষা করা যাবে না। আধা ঘন্টা অপেক্ষা করলে দেয়ার ইজ চান্স অফ হাইপো। রোজা ভাঙার আধা ঘন্টা আগে কখনোই খাওয়া যাবে না, কারণ এই তাই আপনার রোজা ভেঙে যাবে, কারণ আপনি তো পানি দিয়ে খাচ্ছেন। ম্যাগগিটিনেট, যেমন হিপাকিনেট, নাটেগিনেট পেশেন্ট যদি 3 বেলা পেয়ে থাকে, আমরা অনেক সময় 2 বেলাতে ইফতার এবং সেহরিতে দিয়ে থাকি। একাবোস এবং ভোগজিবোস, যেটা গ্লুকোসাইডিস ইনহিবিটর, গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হতে দেয় না, কোনো মডিফিকেশনের দরকার নাই। থায়াজোলিডিনও কোনো মডিফিকেশনের দরকার নাই, যেমন হচ্ছে থায়াজোলিডিনজোল যদি আমরা ইউজ করি, যদিও কিছু অ্যাডভার্স কনসিকুয়েন্সের জন্য আমরা একটু কম ইউজ করছি, বাট গুড মেডিকেশন, কারণ ইনসুলিন সেন্সিটাইজার এবং ফ্যাটি লিভার ডিজিজের জন্য নাম্বার 1 অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন, ইট ক্যান বি টেকেন উইথ ইফতার। DPP-4 ইনহিবিটর, ভিলডাগ্রিপটিন, সিটাগ্রিপটিন এবং লিনাগ্রিপটিন, এগুলো কোনো ডোজ মডিফিকেশন দরকার নেই, এটা ইফতার অথবা সেহরি যে কোনো এক সময় আপনি নিতে পারেন। SGLT2 ইনহিবিটর বলা আছে যে রোজা শুরু 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ আগে শুরু করতে হবে, তার মধ্যে শুরু করা যাবে না। আমি যেটা প্র্যাকটিস করি, রোজা শুরু 1 মাস আগ থেকে আমি এই ধরনের মেডিকেশন নতুন কোনো পেশেন্টকে যোগ করবো না, কারণ হচ্ছে এগুলো যেহেতু ইউরিনের সাথে সুগার বের করে দিচ্ছে, দেয়ার ইজ স্মল চান্সেস অফ দা হাইপোটেনশন, ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। সেজন্য এগুলো যারা আগে পেয়ে থাকছে তাদেরকে আমরা রোজার সময় কন্টিনিউ করবো, কিন্তু রোজা 1 মাসের মধ্যে আমরা সেটা যোগ করবো না। ডাপাগ্লিফোজেন, কানাগ্লিফোজেন এবং এমপাগ্লিফোজেন 3টা মেডিকেশন আমাদের দেশে পাওয়া যায় এবং আমরা ইউজ করছি, কোনো ডোজ মডিফিকেশন দরকার নাই, আমরা ইফতারিতে দেবো। এবং যেহেতু এগুলো ইউরিনের সাথে সুগার বের করে দিচ্ছে, সুতরাং আমরা নন ফাস্টিং পিরিয়ডে পেশেন্টদের একটু বেশি করে পানি খেতে বলবো, যাতে হাইপোগ্লাইসিমিয়া বা হাইপোটেনশন বা ডিহাইড্রেশন যাতে না হয়। তো এম্পাগলিফোজিন ডায়াবেটিক পেশেন্টদের ইউজ করা যাবে কিনা আগে কিছুটা কনফিউশন ছিল। দিস ইজ এ ওয়ান রিয়েল ওয়ার্ল্ড স্টাডি, আমরা ডোপ ফেসে পাবলিশ করেছি। A number of author we have conducted this is a country-wide study. I am also one of the co-author. যে এম্পাগলিফোজিন রোজা রাখা অবস্থায় একদম কমপ্লিটলি সেফ, ইউ ক্যান কন্টিনিউ। কিভাবে আমরা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট করব? এক হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন যা পাচ্ছে, প্রিমিক্সড ইনসুলিন মানে 2 ধরনের ইনসুলিন একসাথে মিশানো থাকে, যেমন মিক্সটার 30-70, হিউমিন 70-30, তারপরে হচ্ছে আপনার ম্যাক্সুইন 30-70, জেনসুইন 30-70। 30-70 মানে 30% শর্ট অ্যাক্টিং ইনসুলিন, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। ধরেন কোনো পেশেন্ট সকালে 6 রাতে 6 পাচ্ছে, সকালের ডোজটা আমরা ইফতারিতে দিব, রাতের ডোজটা আমরা সেহরিতে দেবো, 20 থেকে 25% কমিয়ে দেবো। তাই কোনো পেশেন্ট যদি প্রিমিক্সড ইনসুলিন পেয়ে থাকে, সকালের ডোজটা আমি ইফতারিতে দেবো, রাতের ডোজটা আমি সেহরিতে দেবো, কিন্তু 20 থেকে 50% ডোজটা কমিয়ে দেবো। এছাড়া আরো কিছু ইনসুলিন রেজিমেন্ট আমরা ইউজ করি। বেসাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট মানে হচ্ছে 3 বেলা শর্ট অ্যাক্টিং ইনসুলিন এবং 1 বেলা লং অ্যাক্টিং ইনসুলিন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনসুলিন রেজিমেন্ট, কারণ এটা সবচেয়ে ফিজিওলজিক্যাল। আমরা সাধারণত মানে এটা হচ্ছে রেগুলার ইনসুলিন, সকালে ইনসুলিনটা নাস্তার আধা ঘন্টা আগে, দুপুরে ইনসুলিনটা দুপুরে খাওয়া আধা ঘন্টা আগে, রাতে ইনসুলিনটা রাতে খাওয়া আধা ঘন্টা আগে। আমরা সাধারণত 8টায় দিতে বলি, 8টায় দিয়ে 8:30টার মধ্যে রাতে খাওয়া খেতে বলি। লং অ্যাক্টিং ইনসুলিন খাওয়া আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু প্রত্যেকদিন একই সময় নিতে হয় আমাদের সুবিধার জন্য, আমরা রাত 10টায় দিতে বলি। সুতরাং রাতের বেলা পেশেন্ট 2টা ইনসুলিন পাবে, 3 বেলা ইনসুলিনটা রাত 8টায় পেয়ে 8:30টার মধ্যে খাবে, 1 বেলা ইনসুলিনটা রাত 10টায় পাবে এবং ঘুমানোর আগে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে ঘুমাবে, 2 পিস বিস্কিট, 1 মুঠ মুড়ি অথবা 1 কাপ দুধ বা এই ধরনের খাবার। স্প্লিট মিক্স রেজিমেন্ট, পেশেন্ট 3 বেলা শর্ট অ্যাক্টিং পাচ্ছে, 2 বেলা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পাচ্ছে, আমরা সাধারণত 2টা ইনসুলিন মিশিয়ে নিতে বলি। আর ইনসুলিন গুলো সাধারণত হাতে নিয়ে দেখবেন পানির মতো পরিষ্কার, ইনসুলিন গুলা ঘোলা, সকালে আগে পরিষ্কার পরে ঘোলা থেকে নিয়ে 1 খোঁচায় নাস্তার আধা ঘন্টা আগে দিবেন, রাতেও তাই করবেন, আগে পরিষ্কার পরে ঘোলা নিয়ে রাতে খাওয়া আধা ঘন্টা আগে দিবেন। দুপুরে শুধু পরিষ্কার ইনসুলিন দেবেন, দুপুরে ঘোলা ইনসুলিন দেবেন না। এই যে রেজিমেন্ট, সেটাকে আমরা বলছি স্প্লিট মিক্সড ইনসুলিন রেজিমেন্ট। কিছু পেশেন্ট পাবেন যাদের অল্প ডায়াবেটিস, খুব বেশি না, তাদেরকে আমরা শুধুমাত্র বেজাল একটা ইনসুলিন ইউজ করছি, সেই রেজিমেন্টকে আমরা বলছি বেজাল অনলি রেজিমেন্ট। এখন আমরা ডোজটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো ডিউরিং দ্য মান্থ অফ রমাদান? যেই পেশেন্ট স্প্লিট মিক্সড রেজিমেন্ট পাচ্ছে, সকালের ডোজটা আমরা দিয়ে দেবো ইফতারে, দুপুরের ডোজটা রোজার সময় বাদ, রাতের ডোজটা আমরা সেহরিতে দেবো 25 থেকে 50% কমিয়ে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন সকালের ডোজটা দেবো আমরা ইফতারিতে, রাতের ডোজটা আমরা সেহরিতে দেবো, কিন্তু 50% ডোজ কমিয়ে দেবো। সুতরাং সেহরিতে আমরা ডোজ কমিয়ে দিচ্ছি, দুপুরে ইনসুলিনটা বাদ চলে যাচ্ছে রোজার সময়। শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা 25 থেকে 50% কমাচ্ছি, কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা 50% কমাচ্ছি। যারা বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট পাচ্ছে, অনেক সময় আমরা অ্যানালগ ইনসুলিন দিয়ে দিই, আমি আপনাদের দেখাবো। অ্যানালগ ইনসুলিন গুলো কিন্তু খাবার 5 মিনিট আগ থেকে 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যায়, যেই সুবিধাটা হিউম্যান ইনসুলিনের নাই। ওটা সবসময় খাবার 30 মিনিট আগে দিতে হয়। 3 বেলা শর্ট অ্যাক্টিং, সকালে ইনসুলিনটা দিয়ে দেবো ইফতারে, দুপুরটা বোঝার সময় বাদ, রাতেরটা আমরা সেহরিতে দেবো, 20 থেকে 25 থেকে 30% কাটিল করে। লং অ্যাক্টিং ইনসুলিন আমরা সাধারণত রাত 10টায় দিই, কিছু কিছু গাইডলাইন্স আছে এটা ইফতারিতে দেওয়ার জন্য, আমরা সাধারণত রাত 10টায় দিই, কিন্তু ডোজটা কিছুটা কমিয়ে দিই, খুব বেশি কমাই না।
এটা 15 থেকে 30% ডোজটা কমিয়ে দিই। সুতরাং আমি আবারও বলছি, বেজাবুলা যা পাবে সকালের ডোজটা ইফতারিতে, দুপুরেরটা বাদ, রাতেরটা সেহরিতে 25 থেকে 50% কমিয়ে দেবো। এবং লং অ্যাক্টিং ইনসুলিন রাত 10টায় পাবে, কিন্তু ডোজ 15 থেকে 30% কমে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে হিউম্যান ইনসুলিন এবং অ্যানালগ ইনসুলিন গুলো মডার্ন, এবং হিউম্যান ইনসুলিন রেগুলার ইনসুলিন, যেটা আর ইনসুলিন বলি, যেমন হচ্ছে হাতে নিয়ে দেখবেন পানির মতো পরিষ্কার, যেমন অ্যাক্টাপিড, ম্যাক্সুলিনা, হিউমিলিনা, জেনসুলিনা, এনসুলিনা, এগুলো। এনপিএইচ হচ্ছে মানে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, হাতে নিয়ে দেখবেন এটা ঘোলা, যেমন হচ্ছে ইনসুলাটার্ট, ম্যাক্সুলিনেন, এনসুলিনেন, জেনসুলিনেন, এই ধরনের নামে পাওয়া যায়। র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন 3টা পাওয়া যায় আমাদের দেশে। এগুলো কিন্তু খাবার 30 মিনিট আগে দিতে হয়, খাওয়ার পরে দেওয়ার কোনো সুযোগ নাই। র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন একটা সুবিধা হলো, এটা খাওয়া 5 মিনিট আগ থেকে 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যায়। 3টা র্যাপিড অ্যাক্টিং আমাদের দেশে পাওয়া যায়, লিসপ্রো, এসপার্ট এবং গ্লুলাইসিন। লিসপ্রোটা হিউমালগ নামে পাওয়া যায়, এসপার্টটা নভোএপিড নামে পাওয়া যায়, গ্লুলাইসিনটা এপিড্রা নামে পাওয়া যায়। এগুলো খাওয়া 5 মিনিট আগ থেকে 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যেতে পারে। লং অ্যাক্টিং ইনসুলিন খাওয়ার আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু প্রত্যেকদিন একই সময় দিতে হয়। আমাদের সুবিধার জন্য আমরা রাত 10টায় দিতে পারি। যেমন গ্লার্জিন, যেটা ল্যান্টাস, গ্রাভিন বিভিন্ন নামে পাওয়া যায়, ডেটিমিটটা লেভিমিন নামে পাওয়া যায়, ডেগ্লুটেকটা ট্রেসিবা নামে পাওয়া যায়। এগুলো কিন্তু রাত 10টায় দিবেন, আর এগুলো খাওয়ার 5 মিনিট আগ থেকে 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যেতে পারে। Defined study has been proved that these analog insulin are associated with the lower chances of the hyperglycemia and lower risk of postprandial hyperglycemia. তার মানে অ্যানালগ ইনসুলিন কোনো পেশেন্ট যদি এফোর্ড করতে পারে, সেগুলোতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কম, এবং পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকিও ইন কম্পারিজন উইথ মানে হিউম্যান ইনসুলিন কিছুটা কম। এবং আমি ইতিমধ্যেই বললাম, র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন গুলো খাবার জাস্ট আগে 5 মিনিট আগ থেকে 15 মিনিট পর পর্যন্ত দেওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, অ্যানালগ ইনসুলিনের খরচ কিন্তু হিউম্যান ইনসুলিনের প্রায় 3 থেকে 4 গুণ। সুতরাং আমরা কেয়ারফুল থাকবো। যারা এফোর্ড করতে পারে শুধু তাদেরই দেবো। হাউ টু ডু সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার। আইডিএফ রিকমেন্ড করেছে দিনে 7বার ব্লাড সুগার দেখা যেতে পারে, সেহরিতে, সকালে, দুপুরে, বিকালে, ইফতারের সময়, ইফতারের 2 ঘন্টা পর, অথবা অন্য যে কোনো সময় যদি খারাপ লাগে। এই 7বার আপনি ব্লাড সুগার মনিটর করতে পারেন। আমি আমার চেম্বারে সাধারণত 3বার পেশেন্টকে ব্লাড সুগার মনিটর করতে বলি। এক, সেহরিতে ঘুম থেকে উঠে আমি ব্লাড সুগারটা মাপতে বলি। যদি ব্লাড সুগার বেশি হয়, তাহলে সন্ধ্যার সময় যে প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে সেটা ডোজটা বাড়াতে হবে। ইফতারের আগে বিকালের দিকে আমি ব্লাড সুগারটা দেখতে পারি। ব্লাড সুগার যদি অনেক বেশি থাকে, তাহলে সেহরিতে যে প্রিমিক্সড ইনসুলিন পাচ্ছে অথবা রাতে যে লং অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে সেটা ডোজ বাড়াতে হবে। ইফতার করার 2 ঘন্টা পর ব্লাড সুগার চেক করতে হবে, কারণ ইফতারের সময় যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন নিচ্ছে সেটা ডোজটা মডিফিকেশনের জন্য। সো ডেসপাইট ITF recommend 7 times of monitoring of the blood sugar. In my clinical practice, I usually do blood check blood sugar 3 times only. কখন রোজা ভাঙতে হবে? ব্লাড সুগার 3.9 কম হলে, 16.7 বেশি হলে, অথবা পেশেন্টের কোনো হাইপোগ্লাইসেমিয়া অথবা অ্যাকিউট ইলনেস বা খারাপ লাগছে, বমি হচ্ছে, লুজ মোশন হচ্ছে, রোজা ভেঙে ফেলতে হবে। এটা একটা হাদিস দেখেন, রোজা ভাঙার কখন অনুমতি। রোজা রেখে কোনো ব্যক্তি যদি হঠাৎ এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পড়েছে, কিছু দাওয়া পানি না খেলে জীবন নাশের আশঙ্কা হতে পারে, রোগ অত্যন্ত বেড়ে যেতে পারে, তবে এমন অবস্থায় রোজা ছেড়ে দিয়ে ওষুধ সেবন করা যায়। গর্ভবতী মায়েদের যদি এমন অবস্থা হয় যে নিজে বা সন্তানের প্রাণ নাশের আশঙ্কা হয়, তখন রোজা ভাঙা দুরস্থ আছে, মানে পারমিটেড। কেহ যদি এমন রোগাক্রান্ত হয় যে যদি রোজা রাখে তবে রোগ বেড়ে যাবে, দুরারোগ্য হয়ে যাবে, জীবন হারানোর আশঙ্কা হয়, তবে রোজা না রেখে আরোগ্য লাভের পর কাজে রাখতে হবে। কিন্তু নিজের কাল্পনিক খেয়ালে রোজা ছাড়া যায় না। আমাকে এক রোগী এসে বললো, স্যার আমি রোজা রাখতে পারি না, যেহেতু আমার গ্যাস্ট্রিকের অসুবিধা আছে। আরেকজন বললো, স্যার আমার তো খুব জটিল রোগে আক্রান্ত, পিএলআইডি নামক রোগে আক্রান্ত, আমি রোজা রাখা আমার জন্য ঠিক হবে না। সুতরাং একদম নিজের খেয়াল খুশি মতো রোজা ছাড়া যাবে না। যখন কোনো মুসলমান রিলিজিয়াস ফিজিশিয়ান সার্টিফাই করবে রোজা আপনার জন্য ক্ষতিকর, তখনই মাত্র রোজা রাখা জায়েজ হয়। আপনি দেখেন কত শত বছর আগের হাদিস, কিন্তু কত পরিষ্কার করে সবগুলো জিনিস ক্লিয়ারলি মেনশন হিয়ার। এটা বাইতুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হকের স্বাক্ষরিত একটা ডকুমেন্ট, যেখানে লেখা আছে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করা কিন্তু যায়। সুগির এসে আমাদের জিজ্ঞেস করে, রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করা যায়, সেতে রোজা কোনো ক্ষতি হবে না। এবং রক্ত পরীক্ষার জন্য যদি আপনি কোনো রক্ত পরীক্ষা করতে দেন, সেটাতে রোজা কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ক্ষেত্র বিশেষে যদি ব্লাড সুগার যদি অনেক বেশি থাকে, আপনি ইনসুলিন দেওয়াটাও কিন্তু জায়েজ, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এটা ইজিপশিয়ান ফতোয়া ডিপার্টমেন্টের একটা ফতোয়া, যে রোগী রোজা রাখা অবস্থায় চামড়া নিচে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিলে রোজা কোনো ক্ষতি হবে কিনা, না কোনো ক্ষতি হবে না। সুতরাং রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করা, এবং হচ্ছে ক্ষেত্র বিশেষে সুগার যদি অনেক বেশি থাকে তাহলে ইনসুলিন দেওয়া, এক হচ্ছে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন, দ্যাট ইজ পারমিটেড এন্ড উইল নট ব্রেক ইউ ফাস্ট।
কিছু স্পেশাল গ্রুপ যেমন হচ্ছে প্রেগনেন্ট ওমেন, তারা রোজা রাখতে চায়। ইসলাম প্রোভাইড অল প্রেগনেন্ট ওমেন উইথ দ্য অপশন নট টু ফাস্ট ইফ দে ফিল ওরিড অ্যাবাউট দেয়ার ওন হেলথ ফিটাল ওয়েলবিং। ইসলাম ধর্ম মুসলিম মেয়েদের রোজা রাখা থেকে অব্যাহতি দিয়েছে, রোজা না রাখলেও চলবে গর্ভবতী মায়েদের জন্য। ফাস্টিং বিকজ, কারণ হচ্ছে ফাস্টিং উইথ ডায়াবেটিস এন্ড প্রেগনেন্সি দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক অফ হাইপার এন্ড হাইপারগ্লাইসেমিয়া। বাট বাস্তবতা হলো গুড নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন ওয়ান্ট টু অবজার্ভ দ্য ফাস্ট ইন বাংলাদেশ, and in some communities the social urge to fast during the month of Ramadan is so strong that many patients are bound to fast. রোগী এসে বলে যে স্যার, আমার শাশুড়ি আমাকে বলেছে আমি যদি রোজা না রাখি তাই এলাকাতে ছড়িয়ে পড়বে যে অমুকের ওয়াইফ রোজা রাখছে না, আবার তমুকের ওয়াইফ মানে প্রেগনেন্ট অবস্থায় রোজা রেখেছে। সুতরাং এই যে সোশ্যাল আর্জ টু ফাস্ট, এ গুড নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন ইনফ্যাক্ট ফাস্ট ইন আওয়ার কান্ট্রি। তো আপনার যে রিস্ক স্ট্রাটিফিকেশন টু, আমি বলছি 6 বেশি হলে রিস্ক বেশি। প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস নট উইদিন টার্গেট, এটা একাই স্কোর হচ্ছে 6.5। সুতরাং আপনার বুঝতেই পারছেন বাকি সবগুলো যখন ক্যালকুলেট করবেন অবশ্যই এটা রিস্কি হবে। এবং এই ক্ষেত্রে আমরা গর্ভবতী মায়েরা যখন রোজা রাখবে আমরা ব্লাড সুগারটা ফ্রিকোয়েন্ট মনিটর করতে বলবো টু অ্যাভয়েড দ্য চান্সেস অফ দ্য হাইপার এন্ড হাইপারগ্লাইসেমিয়া। এবং আমরা মায়েদের স্মরণ করিয়ে দেবো আমার টার্গেট কিন্তু খালি পেটে 5.3 কম, ভরা পেটে 6.7 কম, এবং ব্লাড সুগার 3.9 কম। যদি কখনো খারাপ লাগে, বাচ্চা ফিটাল মুভমেন্ট কম হয়, রোজা ভেঙে ফেলতে হবে। সুতরাং diabetes in pregnancy, the patient education is very important. Patient treated with insulin should have dose adjusted according to their insulin regimen. We should advise the patient with diabetes in pregnancy against fasting. However, for those who insist fast, adequate support should be provided to make this journey safe for both mother and fetus. আমরা মায়েদের বলবো রোজা রাখা আপনার জন্য ঠিক হবে না, কিন্তু মায়েরা যদি রোজা রাখার জন্য জবরদস্তি করে বা ইনসিস্ট করে, আপনি মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। আদারওয়াইজ পেশেন্ট নিজে নিজে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে রোজা রাখবে, যাতে ঝুঁকি বাড়বে। বয়স্ক মানুষ একটা লোয়ার প্রপোর্শন অফ ফার্স্ট দেন দ্যাট ইয়াঙ্গার, কারণে বয়স্ক মানুষরা কিন্তু অনেকেই কিন্তু রোজা রাখছে, কিন্তু বয়স্ক মানুষদের কিন্তু হাইপো এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, যাতে ইন্ডিভিজুয়াল কেয়ার এবং গ্রেটার কেয়ার শুড বি প্রোভাইডেড। এবং ফ্রিকুয়েন্ট মনিটরিং অফ সেলফ মনিটরিং অফ ব্লাড সুগার ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। এবং অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন উইথ লো রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া প্রেফার্ড ইন এলডারলি ইন্ডিভিজুয়াল। বয়স্ক মানুষদের ক্ষেত্রে সেই সব ডায়াবেটিসের ওষুধ যেগুলোতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি, যেমন হচ্ছে সালফোনিল এবং ইনসুলিন, এগুলো একটু অ্যাভয়েড করে যেসব ওষুধের ঝুঁকি কম সেগুলো দিয়ে আমরা চেষ্টা করব। পেশেন্টের যদি সিকেডি অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর টুয়ার্ডস কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা স্ট্রোক থাকে আমরা রোজা রাখতে ডিসকারেজ করবো। আমি সাধারণত সিকেডি পেশেন্টদের ইজিএফআর 60 নিচে আসে আমি রোগীদের বলছি রোজা রাখা আপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো অনেক রোগী বলে যে স্যার আগামী বছর বাঁচবো কিনা, আমি অবশ্যই রোজা রাখতে চাই। সুতরাং উই শুড অ্যাডজাস্ট দ্য মেডিকেশন অনারিং দ্য উইশ অফ দ্য পেশেন্ট। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে স্যার রোজা রাখা অবস্থায় ইনহেলার দেওয়া যাবে কিনা, তারপর তারপর হচ্ছে নেবুলাইজ করা যাবে কিনা। সো there are some medical things that invalidate the first do not invalidate the first. সুতরাং আমরা একটু দেখি। এটা আমি নিয়েছি মাসমুস আল ফাতোয়া বাই পার্মানেন্ট স্কলার কমিটি অফ দ্য ইউএসএ, কেএসএ, দ্যাট মিনস সৌদি আরবে ইসলামিক স্কলারদের একটা রিকমেন্ডেশন। আপনি ইন্টারনেটে খুঁজে পাবেন, ভলিউম 1 ভলিউম 2, দেয়ার ইজ লটস অফ রিকমেন্ডেশন। ইন সামারিতে বলেছে যদি ব্লাড ট্রান্সফিউশন করেন রোজা ভেঙে যাবে, যদি সুইয়ের মাধ্যমে কোনো নারিশিং সাবস্টেন্স আপনি যদি ডিএনএস দেন রোজা ভাঙে যাবে। কিন্তু যেসব ইনজেকশন যেগুলো নিউট্রিশন দিচ্ছে না, ফুড এন্ড ড্রিঙ্কে রিপ্লেস করছে না, যেমন হচ্ছে আপনি পেনিসিলিন দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ইনসুলিন দিচ্ছেন, ভ্যাকসিন দিচ্ছেন, এগুলো কিন্তু রোজা এফেক্ট হবে না। আপনি এটা আইএম অথবা আইভি দিতে পারেন। কিন্তু মনে রাখবেন এক হচ্ছে কোনটাতে আসলেই রোজা ভাঙছে না বা ভাঙছে, সেটা নিয়ে অনেক সময় যেহেতু একটু রিলিজিয়াস স্কলারদের মধ্যে একটু ডিফারেন্সিয়েশন থাকে বা ডিফারেন্স থাকে অ্যাকর্ডিং টু অপিনিয়ন। সুতরাং আমরা সেফ সাইডে থাকার জন্য, যেমন পেশেন্ট ভ্যাকসিন নিচ্ছে, আমি সন্ধ্যা পর নিতে বলবো। পেশেন্ট 2 বেলা সেপ্টাএক্সন পাচ্ছে, আমি ইফতার এবং সেহরিতে নিতে বলবো। একদম এক্সাক্ট 12 আওয়ার্স তো আমাদের ভাগ হচ্ছে না, কিন্তু আমরা এক হচ্ছে আমরা সেফ সাইডে থাকার জন্য ইফতারের পর নেওয়ার কথা সাজেস্ট করবো। কিডনি ডায়ালাইসিস রোজা ভাঙবে, ব্লাড ডোনেশন করে রোজা ভাঙবে, কিন্তু এপিস্টেক্সিস যদি হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাসে ধাক্কা দিয়ে আপনার একটু ব্লিডিং হলো, পায়ে আঘাত পেয়ে, সেটাতে কিন্তু ওজা ভাঙবে না। ভমিটিং ডেলিভারি ইচ্ছাকৃত বমি করলে কিন্তু ওজা ভেঙে যাবে, কিন্তু ইনভলন্টারি ভমিটিং এ ওজা ভাঙবে না। মেনস্ট্রুয়েশন মাসিকের সময় ওজা ভেঙে যাবে। বাট এখানে একটা রিকমেন্ডেশন দেখেন, ইট ইজ প্রেফারেবল ফর ওমেন টু কিপ হার ন্যাচারাল সাইকেল টু অ্যাকসেপ্ট হুইচ আল্লাহ হ্যাজ গিভেন টু হার, নট টু টেক এনি মেডিকেশন টু প্রিভেন্ট হার পিরিয়ড। কোনো মেডিকেশন খেয়ে মাসিক বন্ধ রেখে ওজা রাখা যাবে না। কিন্তু কোনো পেশেন্ট যদি আগে থেকে হয়তো ওসিপি পাইতো, তারপরে পোস্ট পিল অ্যামিনোরিয়া স্টিল হার ফাস্টিং ইজ অ্যাকসেপ্টেবল, সে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। থিংস দ্যাট ডু নট ইনহেরিটেড দ্য ফাস্ট, কি করলে রোজা ভাঙবে না? একটা হচ্ছে ইনেমা, আই ড্রপ, এয়ার ড্রপ, টুথ এক্সট্রাকশন করলে রোজা ভাঙবে না, ট্রিটমেন্ট অফ ইনজুরি করলে রোজা ভাঙবে না, সাবলিঙ্গুয়াল নাইট্রেট
যেগুলো আমরা জিহ্বার নিচে দিচ্ছি সেগুলোতে ওজা ভাঙবে না। ইনসারশন অফ এনিথিং ইনটু দ্য ভেজাইনা সাচ এস স্পেশাল স্পেকুলাম, সেটাতে ওজা ভাঙবে না। আইইউডি যদি ইউটেরাসে দেওয়া হয় সেটাতে ওজা ভাঙবে না। ক্যাথেটার টিউব অথবা মেডিকেল স্কোপ অথবা অপেক ডাই দিয়ে আমরা আইভিউ করি বা বিভিন্ন ধরনের টেস্ট করি, এনজিওগ্রাম করি, সেগুলোতে ওজা ভাঙবে না। ফিলিং এক্সট্রাকশন অফ ক্লিনিং অফ টিথ, দাঁতে কোনো কাজেই ওজা ভাঙবে না। মাউথ ক্লিনজিং করা, গার্গলিং করা, স্প্রে করা, কোনোটাতেই ওজা ভাঙবে না। অক্সিজেন অথবা অ্যানেস্থেসিয়াতে ওজা ভাঙবে না। এবং ক্রিম, অয়েন্টমেন্ট অথবা স্কিনে কিছু ইউজ করবে সেটাতে ওজা ভাঙবে না। এনজিওগ্রাম যদি করেন আপনি সেটাতে ওজা ভাঙবে না। লিভার বায়োপসি অথবা আপনি সিএসএফ স্টাডি করতে পারেন, এন্ডোস্কোপি করতে পারেন, এগুলোতে ওজা ভাঙবে। সুতরাং এ গুড নাম্বার অফ থিংস আপনি ইনফেক্ট আসলে বোঝাই করা যাবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু টু বি অন দ্য সেফ সাইড আমি সবসময় আপনাদের রিকমেন্ড করবো, পেশেন্ট নেবুলাইজ পাচ্ছে, পেশেন্ট ইনহেলার নিচ্ছে দুবার, সেটা আমরা ইফতার এবং সেইতে নেই, সেটা ওজার সময় নেওয়ার তো একদম নিতেই হবে। আনলেস দ্য ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি, অল কাইন্ড অফ ট্রিটমেন্ট চেষ্টা করবেন আপনি ইফতার এবং সেইভে মাঝামাঝি সময় দেওয়ার জন্য। আমি কয়েকটা কেস দেখাবো আপনাদের। একটা পেশেন্ট সালফোনারিয়া এবং আদার ওরাল অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন পাচ্ছে। 51 বছর বয়সী একজন চিকিৎসক আমার কাছে আসলো, ওনার টাইপ 2 ডায়াবেটিস গত 11 বছর ধরে। উনি ডায়ামেথোনেমা বা গ্লিকাসাইড পাচ্ছে দিনে একটা করে, এবং ম্যাটফর্মিন পাচ্ছে দিনে 2 বেলা করে। এবং উনি ব্লাড সুগার ইরেগুলারলি মনিটর করে, ব্লাড সুগার প্রোফাইল ইজ হাই, শি নো হিস্ট্রি অফ হাইপোগ্লাইসিমিয়া, এবং গত বছর বোঝা রাখতে কোনো হাইপোগ্লাইসিমিয়া কোনো অসুবিধা হয় নাই। পেশেন্টের বাইপাস হচ্ছে 4 বছর আগে, এছাড়া কোনো মাইক্রো অথবা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন নাই। পেশেন্ট স্ট্রাকচার মেডিকেশন ফলো করার চেষ্টা করি যতদূর সম্ভব, কিন্তু ইরেগুলার ইন টাইম এন্ড এক্সারসাইজ, ইরেগুলারলি লিভস উইথ স্পাউস উইথ ওয়ান সন, আমরা সবসময় খুঁজে বের করার চেষ্টা করি বাসায় হাইপোগ্লাইসিমিয়া হলে তাকে সাপোর্ট করার মতো লোকজন আছে কিনা। বিএমআই 27, তার মানে কিছুটা ওবেস, HbA1c 8.1, ক্রিয়েটিনিন ইজ ওকে, ইপিট্রল ইজ ওকে, গত বছর যা রাখতে আমার কোনো অসুবিধা হয় নাই। সুতরাং এই পেশেন্টের ক্ষেত্রে ফ্যাক্টর হলো টাইপ 2 ডায়াবেটিস এবং মাল্টিপল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন পাচ্ছে, ইনক্লুডিং সিকেটাগো, ব্লাড সুগার আনকন্ট্রোল, সাব অপটিমাল ব্লাড সুগার মনিটরিং এবং ইয়েটিক লাইফস্টাইল। আমি পেশেন্টের প্রি রমাদান ডায়াবেটিক এডুকেশন করলাম রিগার্ডিং ব্লাড সুগার মনিটরিং, ডায়েট, এক্সারসাইজ, মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট এন্ড এভরিথিং। পেশেন্টের রিস্ক কোয়ান্টিফিকেশন চার্ট কে পেশেন্টের ফেলে দিলাম, পেশেন্টের স্কোর আসা হচ্ছে 5.5, দ্যাট ইজ মডারেট রিস্ক। আমি রোগীকে বললাম রোজা রাখা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু রোগী বললো যে আমি রোজা রাখতে চাই। সুতরাং আমি ইতিমধ্যেই বলেছি সিক্রেট অ্যাকাউন্ট যদি 1 বেলা পেয়ে থাকি সেটা আমরা ইফতারিতে দেবো। পানি খেয়ে যে রোজা ভাঙাই ওই পানির সাথে খেয়ে ফেলতে হবে। ম্যাটফর্মিনের কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, সকালে এবং রাতের ডোজটা আপনারা ইফতার এবং সেহরিতে নিতে পারবো। আমরা পেশেন্টকে বলবো যখনই ব্লাড সুগার 3.9 কম, 16.7 বেশি অথবা সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া অথবা অ্যাকিউট ইলনেস হয়, রোজা ভেঙে ফেলতে হবে। কোন পেশেন্ট প্রিমিক্স ইনসুলিন পাচ্ছে, সাথে ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন পাচ্ছে। 46 বছর বয়সে একজন স্কুল টিচার আমার কাছে আসলো, যার ডায়াবেটিস গত 8 বছর ধরে। উনি মিক্সড পাচ্ছে, সকালে 36, রাতে 18, ম্যাটফর্মিন পাচ্ছে 2 বেলা এবং এমপাক্সিফ্লোজুন পাচ্ছেন 1 বেলা। উনি ওনার ব্লাড সুগার মনিটর করে না, লাস্ট ব্লাড সুগার প্রোফাইলে দেখাচ্ছে ব্লাড সুগার কিছুটা বেশি থাকছে। ওনার কোনো হিস্ট্রি অফ হাইপো এন্ড হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস নাই, ডায়াবেটিক কোনো কমপ্লিকেশন নাই। অ্যাজমার জন্য উনি মাঝে মাঝে ইনহেলার ইউজ করেন। উনি টিচার, একজন স্ট্রাকচার মেডিসিন ফলো করে, প্রতিদিন 1 ঘন্টা হাঁটে, লিভস উইথ হার হাজবেন্ড, বিএমআই কিছুটা বেশি, ব্লাড সুগার ইজ হাই, there is dyslipidemia, liver and HGPT is mild high, maybe due to fatty liver disease, creatinine is normal। গত বছর বোঝা রাখতে ওনার কোনো অসুবিধা হয় নাই। সুতরাং এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো সাব অপটিমাল ব্লাড সুগার মনিটরিং, পোরলি কন্ট্রোল T2DM, প্রিমিক্সড ইনসুলিন এবং SGLT2 ইনহিবিটর পাচ্ছে পেশেন্ট। আমি পেশেন্টকে প্রি রমাদান ডায়াবেটিস এডুকেশন দিলাম, রিস্ক স্ট্রাটিফিকেশন চার্টে ফেলে আমি দেখলাম পেশেন্টের স্কোর হচ্ছে 5, দ্যাট ইজ মডারেট রিস্ক। আমি রোগীকে বললাম বেটার নট টু ফাস্ট, কিন্তু পেশেন্ট ইনসিস্ট ফর দ্য ফাস্টিং, তারপর আমি মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। কিভাবে অ্যাডজাস্টমেন্ট করলাম? প্রিমিক্সড ইনসুলিনের ক্ষেত্রে আমি ইতিমধ্যেই বলেছি সকালের ডোজটা দেবো আমরা ইফতারিতে, রাতের ডোজটা আমরা 20 to 50% কার্টেল করে সেহরিতে দেবো। সেহরির ডোজটা সেহরি খাওয়ার 20 থেকে 25 মিনিট অথবা 15 থেকে 20 মিনিট আগে নেবে। ইফতারে ইনসুলিনটা পানি খেয়ে রোজা ভাঙবে, ইনসুলিন দেবে, সাথে সাথে ইফতার করে ফেলবে, 1 মিনিট অপেক্ষা করা যাবে না। আমি আগেও বলছি ইফতার ইনসুলিন, পানি খেয়ে রোজা ভাঙবে, এটা হচ্ছে প্রথম কাজ। আজান শুনে প্রথম কাজ হচ্ছে রোজা ভাঙতে হবে। পানি অথবা ডাবের পানি খেয়ে রোজা ভাঙবে, ইনসুলিন দেবে, সাথে সাথে ইফতার করে ফেলবে, 1 মিনিটও অপেক্ষা করা যাবে না। কমেট যেটা 2 বেলা 2টা করে খাচ্ছিল রোজার সময় ইফতার এবং সেহরিতে খাবে। এমপাক্সিফ্লোজিন যেটা 1 বেলা সকালে খাচ্ছে আমরা সেটা ইফতারিতে দেবো। পেশেন্টকে আমি এডুকেট করলাম যে ব্লাড সুগার কখনো যদি 3.9 কম, 16.7 বেশি অথবা অ্যাকিউট ইলনেস অথবা হাইপোগ্লাইসেমিয়া থাকে, রোজা ভেঙে ফেলতে হবে। কেস নাম্বার 3, আমি খুব রেপিড কয়েকটা কেস দেখাই কিভাবে আসলে মেডিকেশন গুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করি। ম্যাটফর্মিন খাচ্ছে পেশেন্ট দুপোই, সেটা আমি রোজার সময় ইফতারি দেবো। একটা জিনিস আমি আপনাদের বলি,
কোনো পেশেন্ট মেটফর্মিন যদি এক বেলা পেয়ে থাকে, যেই বেলায় খাবারটা সবচেয়ে বেশি খায় সেই বেলায় মেটফর্মিনটা দিতে হবে। সাধারণত সারা পৃথিবীতে দুপুরের খাবারটা সবচেয়ে বেশি। আমি অনেক সময় দেখি মানুষকে মেটফর্মিন সকালে অথবা রাতে দেওয়া হচ্ছে। সাধারণত রোগীকে জিজ্ঞেস করে নেবেন, কোনো রোগী যদি এরকম বলে যে স্যার সকাল দুপুরে আমি অফিসে স্ন্যাক্স খাই, রাতে বাসায় এসে অনেক বেশি খাই, তখন আপনি রাতে দিতে পারেন। কিন্তু সাধারণত মেটফর্মিন এক বেলা দিয়ে সবসময় দুপুরে দিবেন, যেটা রোজার সময় দিবেন ইফতারিতে, কারণ ইফতারি খাওয়াটাই সবচেয়ে বেশি হচ্ছে। সেকটিন অথবা গ্রিন পেড আমি ইতিমধ্যেই বললাম, সকালে খালি পেটে যেটা নাস্তা আধা ঘন্টা আগে খেতে, রোজার সময় এটা আমরা যে পানি খেয়ে রোজা ভাঙি ওই ওই পানির সাথে খেয়ে ফেলবে, এবং ডোজ একই থাকবে, সেম থাকবে। গ্যালভাসমেট ভিউডা এবং মেটফর্মিনের ক্ষেত্রে কোনো ডোজ মডিফিকেশনের দরকার নেই। সকাল এবং রাতের ডোজ আমরা ইফতার এবং সেহরিতে দেবো। কেস নাম্বার 5, পেশেন্ট এক ডোজ লং অ্যাক্টিং ইনসুলিন পাচ্ছে, প্রত্যেকদিন রাত 10টায় 10 পাচ্ছে। রোজার সময় আমরা ডোজটা 15 থেকে 30% কমিয়ে দেবো, 10কে আমি শুধু 6 দিলাম। ইরাগিপটিন এবং মেটফর্মিনের কোনো ডোজ মডিফিকেশনের দরকার নেই। সকাল এবং রাতের ডোজটা আমরা ইফতার এবং সেহরিতে দিলাম। জানমেট অথবা সিটাগিপটিন মেটফর্মিন পেশেন্ট 2 বেলা পাইতো, রোজার সময় আমরা ইফতার এবং সেহরিতে দিলাম। এমপাক্সিফ্লোজিন যেটা সকালে পাইতো, রোজার সময় আমরা সেটা ইফতারিতে দিলাম, এবং নন ফাস্টিং পিরিয়ডে পেশেন্টকে আমরা একটু বেশি করে পানি খেতে বললাম। নাম্বার 7, এটা হচ্ছে বেজাল বোলাস রেজিমেন্ট। পেশেন্ট 3 বেলা পাচ্ছে শর্ট অ্যাক্টিং, রাত 10টায় পাচ্ছে লং অ্যাক্টিং। সকালের ডোজটা চলে যাবে ইফতারে, দুপুরের ডোজটা রোজার সময় বাদ, রাতের ডোজটা 25 to 50% কমে এটা আমরা সেহরিতে দেবো। লং অ্যাক্টিং ইনসুলিন যেটা রাত 10টায় ছিল সেটা রাত 10টায় থাকবে, কিন্তু ডোজটা 15 থেকে 30% কমিয়ে দিতে হবে। এবং ইনারগিপটিন যেটা খাইতো, এখানে আরেকটা কথা বলে নেই, রোজার সময় পেশেন্ট তো বিভিন্ন ধরনের মেডিকেশন পাচ্ছে, হাইপার টেনশন, ডিসপ্লিপিডিয়া বা অন্য ওষুধ। সকালে ওষুধগুলো দেবো আমি ইফতারে, দুপুরে ওষুধগুলো দেবো আমি তারাবির নামাজের পরে, রাতে ওষুধগুলো দেবো সেহরিতে। আমি আবারও বলছি, অন্য ধরনের মেডিকেশন গুলোর ক্ষেত্রে সকালে ওষুধটা দেবো আমি ইফতারে, দুপুরেরটা দেবো তারাবির নামাজের পরে, রাতে ওষুধগুলো সেহরিতে দেবো। এবং থাইরয়েডের ওষুধ সেহরি খাওয়া 15 থেকে 20 মিনিট আগে খেতে বলবো। থাইরয়েডের ওষুধ সেহরি খাওয়া 15 থেকে 20 মিনিট আগে খেতে বলবো। ফাইনাল কেস, আমি ইতিমধ্যে স্প্লিট মিক্সড ইনসুলিন রেজিমেন্ট দেখিয়েছি, যেখানে রেগুলার এবং এনপিএইচ ইনসুলিন মিশিয়ে দেওয়া হয়। সকালে 10-10 দেওয়া হচ্ছে। তো সকালের ডোজটা আমরা ইফতারিতে দিয়ে দেবো 10-10, দুপুরের ডোজটা রোজার সময় বাদ, রাতের ডোজটা একটা পিডির ক্ষেত্রে 25 থেকে 50% কার্টেল করতে হবে, কিন্তু ইনসুলেটারের ক্ষেত্রে জাস্ট 50% কার্টেল করতে হবে। সুতরাং ইনসুলেটার আমরা কিছুটা হলেও বেশি কার্টেল করবো, কারণ এটা লম্বা সময় কাজ করে। সো দিস আর দ্য ওয়ে হাউ উই অ্যাডজাস্ট দ্য মেডিকেশন। সুতরাং 5 R's of Ramadan হলো, উই শুড রেসপেক্ট আওয়ার পেশেন্ট, উই শুড রিস্ক অ্যাসেসমেন্ট, ডু রিস্ক অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, রেশনাল রিভিশন অফ থেরাপি, আমরা অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে দেবো, আমরা ফলো আপ করবো, এবং রিঅ্যাপ্রেজাল আমরা আবার পুনর্বিবেচনা করবো আমাদের থেরাপিউটিক গোল এবং স্ট্র্যাটেজি আফটার দ্য হোলি মান্থ অফ রমাদান। So take home message from my today's presentation: individualization of the treatment is the key to the management of diabetes during the month of Ramadan. A pre-Ramadan assessment is vital for any individual with diabetes who intend to fast. Individuals who must not fast may insist on healthcare professionals who should still guide their patient to avoid the development of serious complication. তার মানে এক হচ্ছে, যেই রোগী রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাও তবুও যদি সে ইনসিস্ট করে, আমরা রোগীকে রোজা রাখার জন্য এক হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন গুলো অ্যাডজাস্টমেন্ট করে দেবো। ইন্ডিভিজুয়াল টেকিং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হু নিড টু টেক ডোজ অ্যাডজাস্টমেন্ট টু রিডিউস দ্য রিস্ক অফ hypoglycemia. এবং উইথ দ্য কারেক্ট অ্যাডভাইস অ্যান্ড সাপোর্ট ফ্রম হেলথ কেয়ার প্রফেশনাল, মোস্ট পিপল উইথ ডায়াবেটিস ক্যান সেফলি ফাস্ট ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। সুতরাং উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হেলথ কেয়ার প্রফেশনাল এবং এন্ডোক্রাইনোলজিস্টের সার্ভিসে মোস্ট পেশেন্ট উইথ ডায়াবেটিস ক্যান সেফলি ফাস্ট ডিউরিং দ্য হোলি মান্থ অফ রমাদান। আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি দেয়ার ইজ এ গাইডলাইন অফ ম্যানেজমেন্ট অফ পিপল ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। এটা আমার সেকেন্ড এডিশন, এখন থার্ড এডিশনের কাজ চলছে। আপনি ইন্টারনেটে গিয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি গাইডলাইন অফ ডায়াবেটিস ইন রমাদান দিয়ে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি যদি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির ওয়েবসাইটে যান, দেয়ার ইজ এ সেগমেন্ট অফ গাইডলাইন, সেখানে আপনি পেয়ে যাবেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ধন্যবাদ, যারা এখানে শুনছেন অথবা লাইভে দেখছেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। নামাজের সময় হয়তো অনেকে হয়তো নামাজে হয়তো পরে দেখে নিবে, বাট আই থিঙ্ক আপনারা যদি দেখে থাকেন, by this way you can adjust your medication. Thank you everyone for your kind attention. Have a good day and keep smiling. Thank you so much. Thank you. ধন্যবাদ স্যার আপনাকে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি কারো আসসালামু আলাইকুম প্রশ্ন স্যার। নেই। হ্যাঁ হ্যাঁ, জি জি প্লিজ।
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা তো স্যার শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা তো 3 বেলার জায়গায় 2 বেলা করে দিচ্ছি। রাইট। তাহলে স্যার ডিনারের আগে কি কোনো ইনসুলিন নেওয়ার প্রয়োজন আছে স্যার? ভেরি গুড, খুব চমৎকার কোশ্চেন। আমরা 3 বেলা যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন পাইতো, আমি ইতিমধ্যেই বললাম, সকালের ডোজটা আমি নিয়ে যাবো হচ্ছে ইফতারে, রাতের ডোজটা আমরা সেহরিতে নিয়ে যাব, কিন্তু ডোজটা আমরা 25 থেকে 50% কার্টেল করে দেবো। উনি যেটা বললো, তারাবির নামাজের পরে যে মানুষ খাচ্ছে তখন আসলে ইনসুলিন দিতে হবে কিনা, গাইডলাইন রিকমেন্ড করেছে রুটিনলি দেওয়ার দরকার নাই, কিন্তু আপনি যদি কোনো পেশেন্টের সুগার মনিটরিং করে দেখেন যে আসলে রাতে খাওয়ার পর সুগার অনেক বেশি থাকছে, তখন আপনি রাতে একটু ডোজ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্যার রাতেরটা ডিনার আগে যদি ডোজ দিতে হয় তাহলে সেক্ষেত্রে কি স্যার সেরির আগে ডোজটাকে একটু কমাই দিতে হবে, নাকি স্যার অ্যাজ ইউজুয়াল না, 50% কমাই পেশেন্ট দিতে হবে? দুপুরে দুপুরে যে ডোজটা পাইতো সেটাই রাত 10টায় দিবেন, কিন্তু ডোজটা সাধারণত আমরা একটু কমিয়ে দিতে বলি সাধারণত। কিন্তু গাইডলাইন রিকমেন্ড করেছে দুপুরের ডোজটা বোঝার সময় হয়তো লাগবে না, কারণ হচ্ছে তারাবির নামাজের পরে মানুষ অনেক বেশি খাচ্ছে না, সেটাই তো আমি মনে করছি, কিন্তু আপনি সুগার মনিটর করবেন। আমি অনেক সময় রোগীদের বলি যে তারাবির নামাজের পরে এসে খাওয়া দাওয়া করে তার 2 ঘন্টা পর আপনি সুগার দেখেন, সুগার যদি বেশি থাকেন আমি দুপুরেও হয়তো আপনাকে কিছুটা ইনসুলিন দিতে পারি। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে জানাতে পারেন। আশা করি আর কারো প্রশ্ন নেই। ধন্যবাদ স্যারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি সেশন ডায়াবেটিস ডিউরিং রামাদান আলোচনা করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, জেনেসিসকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সাইফুল, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।